আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক ভয়ানক জঙ্গলের পাশ দিয়ে প্রেগনেন্ট বউকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভূতপেত্নীর নজর পড়ে ওই প্রেগনেন্ট মেয়েটির উপর। তারা চাইছিল মেয়েটির পেটে থাকা বাচ্চাটিকে খেয়ে ফেলতে। যে ব্যাপারে বুঝতে না পারা স্বামী স্ত্রী দুজনই পড়ে যায় এই জিনদের খপ্পরে। এদিকে এই জঙ্গলের পাশেই থাকা নূর নামের একজন মেয়ের মধ্যে চলে আসে এক ভয়ানক জিন, যার ফলে তার কুৎসিত চেহারা খুব সুন্দর হয়ে যায়। তবে এর ভবিষ্যৎ পরিণাম যে কি হতে চলেছে তা জানলে আপনারও গা শিউরে উঠবে। এরকমই রোমাঞ্চকর ইন্দোনেশিয়ান দুটি ক্লাসিক হরর গল্প নিয়ে আজকের এই মুভি, যার নাম তান্দুক সেতান। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা সুমিরা নামের একজন প্রেগনেন্ট মেয়েকে দেখতে পাই। তার স্বামী এইখানে তার জন্য একজন ধাত্রী ডেকে এনেছিল। ধাত্রী এবং সুমিরার মা ইয়াতির কথা থেকে আমরা জানতে পারি যে বিকাল থেকেই সুমিরার ডেলিভারি পেন হচ্ছে, তবে তার পেনটি একবার আসছে এবং যাচ্ছে। যা শুনে ধাত্রী বলে যে প্রথম প্রেগনেন্সির সময় এই জিনিসটা হতে পারে। তারা যেহেতু ওই ঘরে ডেলিভারির চেষ্টা করতে চাইছিল না, তাই সুমিরার হাজবেন্ড জায়া অন্য একটা ঘর রেডি করতে থাকে সুমিরাকে সেখানে আনার জন্য। সে নিজেও নিজের স্ত্রীকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল, সেই সাথে খুশিও ছিল, কেননা তাদের সন্তান খুব শীঘ্রই এই পৃথিবীর মুখ দেখতে চলেছে। সে ঠিকভাবে সবকিছু রেডি করার পর তার স্ত্রীকে সেখানে নিয়ে আসা হয়, অর্থাৎ সুমিরাকে। তিনজন মিলে আস্তে আস্তে করে তাকে এনে সেখানেই শুইয়ে দেয়। তখন সুমিরার মা ইয়াতি জায়কে একটা কুঞ্চি নিয়ে আসতে বলে এবং সেটা দিয়ে দিতে বলে সুমিরার বালিশের নিচে। জায়ও তার কথা মতোই কাজ করে, আর এরপর তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। সে বাইরে গিয়ে বসেছিল, এমন সময় ওই বাড়ি আরও একজন মহিলা আসে। এই মহিলা মূলত তাদেরই একজন আত্মীয় হয়, যাকে প্রথমে দেখে জায় চিনতে পারে না। পরবর্তীতে তার শাশুড়ির কথা মতো সে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। তারা তিনজন মিলে চেষ্টা করতে থাকে যাতে সুমিরার ডেলিভারিটা ঠিকঠাকভাবে হয়ে যায়। এদিকে বাইরে বসে চিন্তায় মগ্ন ছিল জ্যায়। এমন সময় সেখানে দুজন লোক আসে। এরা মূলত জ্যায়ের ফ্রেন্ড ছিল। তারা যখন জানতে পেরেছিল যে জ্যায়ের খুব শীঘ্রই বাচ্চা হতে চলেছে, তখন তারা অভিনন্দন জানানোর জন্য এখানে এসেছিল। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে জ্যায়ের বাবা মা বাড়িতে নেই। তারা দুজন কোনো এক কাজে বাইরে গিয়েছিল। এখন যখন তারা জানতে পেরেছে যে সুমিরার ডেলিভারি পেন শুরু হয়েছে, তখনই তারা রওনা দিয়েছে। খুব শীঘ্রই তারা হয়তো বা বাড়িতে পৌঁছেও যাবে। তারা এইসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে গ্রামের আরেকজন মহিলা আসে জ্যায়ের বাচ্চা দেখার জন্য। সে তার জন্য একটা গিফটও নিয়ে এসেছিল, তবে বাচ্চা তো এখনও ডেলিভারি হয়নি। যেটা শুনে মহিলাটি জ্যায়কে চিন্তা করতে নিষেধ করে এবং তাকে ভালো ভালো কিছু অ্যাডভাইস দিয়ে সেখান থেকে চলে যায়। এত রাত হয়ে যাওয়ার পরও তখনও পর্যন্ত সুমিরার ডেলিভারি হয়নি। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, থেকে থেকে সুমিরার পেইন হচ্ছিল, আবার থেকে থেকে কোনো রকম পেইনই ছিল না। এখন জ্যায় একটু ভেতরে গিয়েছিল তার দুই বন্ধুর জন্য শরবত বানিয়ে আনতে, যেখানে তার দুই বন্ধুর কথা থেকে আমরা জানতে পারি যে সুমিরার বাবা মারা গিয়েছে 40 দিনও হয়নি, যে কারণে সুমিরার পরিবার এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। তারা এইসব নিয়ে কথা বলতে বলতে সেখানে জ্যায় শরবত নিয়ে চলে আসে। তাকে আসতে দেখে তারা চুপ হয়ে যায়। আর এরপর তারা জ্যায়কে আকিকার ব্যাপারে বলতে থাকে যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তাকে আকিকা দিতে হবে। ছেলে হলে 2টি ছাগল এবং মেয়ে হলে 1টি ছাগল। এই কথা শুনে জ্যায় অনেকটা চিন্তায় পড়ে যায়, কেননা তার কাছে তো যথেষ্ট টাকা ছিল না আকিকা দেওয়ার। তবে তার বন্ধুরা তাকে বোঝায় সন্তানের ভবিষ্যতের ভালোর জন্য তাদেরকে যত দ্রুত সম্ভব আকিকা দেওয়া উচিত। তার বন্ধুরা এখানে তাকে সাজেস্টও করে যে সে চাইলে তাদের সাথে ফ্যাক্টরিতে জয়েন করতে পারে। তবে জ্যায়ের মতে তাকে ফ্যাক্টরিতে কেউ নিবে না, কেননা তার মতে সে তেমন একটা শক্তিশালী না, সেই সাথে তার বুদ্ধিও অনেক কম। এইসব নিয়ে কথা বলতে বলতে তারা তিনজন গেম খেলতে শুরু করে। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। সময় এসে গিয়েছিল তার বন্ধুদের বাড়িতে ফিরে যাওয়ার। জ্যায় তার বন্ধুদেরকে এখানে থাকতে বলে ফজর পর্যন্ত, কিন্তু তার বন্ধুরা বলে যে বাচ্চা হওয়ার সাথে সাথেই তারা এখানে চলে আসবে। আপাতত অনেক রাত হয়ে গিয়েছে, তাই তাদের বাড়িতে ফিরে যাওয়া প্রয়োজন। তারা জ্যায়কে 1 ওয়াক্তের নামাজও কামাই দিতে নিষেধ করে, সেই সাথে বেশি বেশি করে নিজের স্ত্রী সন্তানের জন্য দোয়া করতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পর জ্যায় একা হয়ে যায় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই তার শাশুড়ি এসে তাকে ডেকে তোলে। শাশুড়ির এইভাবে ডাকায় সে অনেকটা ঘাবড়ে যায়। সে জিজ্ঞাসা করে যে তার স্ত্রী ঠিক আছে কিনা। ইয়াতি জানায় যে তার স্ত্রী ঠিক আছে।
সে জাইকে ভেতরে গিয়ে বসতে বলে, কেননা ফজরের নামাজের সময় হয়ে গিয়েছিল। সে চাইছিল নামাজ আদায় করে নিতে, তাই ততক্ষণ জাই গিয়ে তার স্ত্রীর কাছে বসে। ওই সময় তার স্ত্রী নিজেও অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল। সে জাইকে তার পেটের উপর হাত রাখতে বলে এবং তার জন্য দোয়া করতে বলে। কিছুক্ষণের মধ্যে ইয়াতি এবং ওই ধাত্রী সেখানে চলে আসে এবং জাই বাইরে চলে যায়। তারা আবারও চেষ্টা করতে থাকে ডেলিভারি করার। ওই সময় সুমিরা তার মাকে ডেকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছে। তার মা জানায় যে সে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। হতে পারে সুমিরা অনেকটা সেন্সিটিভ হয়ে গিয়েছে, এ কারণেই সে কোনো আওয়াজ শুনতে পারে। এখন ভোর হয়ে যায়, তখনও পর্যন্ত সুমিরার বাচ্চা ডেলিভারি হয়নি। হঠাৎই সুমিরা এখানে তার মাকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো কাকের ডাক শুনতে পাচ্ছে। তার মা এ কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। ধাত্রী তাকে এই কথা মুখে নিতেও নিষেধ করে। সে বলতে থাকে যে তারা কিছুই শুনতে পায়নি, তার হয়তো বা মন এইসব উল্টোপাল্টা বলছে, সে যেন এসব দিকে খেয়াল না করে। একথা বলে সে সুমিরাকে চুপ থাকতে বলে। ইয়াতি নিজেও কিছু বুঝতে পারছিল না। এখন এদিকে গরম পানি শেষ হয়ে গিয়েছিল, বাকি গরম পানি ছিল চুলার উপর, যেখান থেকে আনার জন্য ইয়াতি জাইকে ডাকতে থাকে। তবে জাই তো তখন একদম নাক ডেকে ঘুম। যে জিনিসটা দেখে ইয়াতির রাগ হতে থাকে যে স্ত্রীর এই অবস্থা আর জাই ঘুমিয়ে আছে। ধাত্রীর মতে হয়তোবা সে ক্লান্ত। একথা বলে ধাত্রী নিজেই চলে যায় গরম পানি আনতে। তবে ইয়াতির তো রাগ হচ্ছিল জায়ের উপর, তাই সে তাকে ঘুম থেকে ঠিকই ডেকে তোলে আর এরপর সুমিরার কাছে তাকে বসিয়ে রেখে সে ভেতরে চলে যায়। ওই সময় আমরা ওই ধাত্রীকে রান্নাঘরে দেখতে পাই, যে কিনা চালার উপর থেকে কিছু একটা অনুভব করে। সেও এবার ওই কাকের ডাক শুনতে পারছিল। কাকের ডাক শুনে সে যেন নিজের হুঁশ হারিয়ে ফেলে এবং হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বাড়ির পাশে থাকা একটা গোরস্থানে। এই জায়গাটি দেখতে বেশ ভয়ানক ছিল। চারিদিকে গাছপালায় ঘেরা অন্ধকারাচ্ছন্ন একটা গোরস্থান, যেখানে প্রবেশ করে মহিলাটি যেন কাউকে দেখতে পায়। সে যেন তাকে কিছু বলে, যার ইশারায় মহিলাটি তাকে হ্যাঁ বলে এবং ভেতরে চলে যায়। আমরা দেখতে পাই ধাত্রীর হাতে তখন ওই গরম পানি ছিল, যেটাতে সে কিছু একটা পরে ফু দেয় আর সেটা খাইয়ে দেয় সুমিরাকে। আর এরপর তাকে শুইয়ে দিয়ে সে ইয়াতিকে বলে যে ইয়াতি যেন একটা কালো কাপড় তাকে এনে দেয়, যে কাপড়ের সাহায্যে সে ডেলিভারি করার চেষ্টা করবে। তবে এরপরও অনেক চেষ্টা করেও ডেলিভারিটি সম্পন্ন হয় না। ওই সময় সুমিরার বেশ পেনও উঠেছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা হসপিটালে নিয়ে যাবে সুমিরাকে। এ কারণেই ইয়াতি জাইকে বলে গ্রাম থেকে একটা গাড়ি নিয়ে আসতে। জাই গিয়ে একটা গাড়ি নিয়ে আসে। ততক্ষণে ইয়াতি এবং ধাত্রী মিলে সুমিরাকে রেডি করে। সুমিরাকে একটা হিজাব পরিয়ে সেই হিজাবের সাথে একটা আদা এবং একটা লোহার অংশ আটকে দেয়। এরই মাঝে জাই গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু এই গাড়িটি ছিল মুরগি পরিবহনকারী গাড়ি, যে কারণে এই গাড়িতে ড্রাইভার বাদে আর একজনেরই সিট ছিল। যা দেখে ইয়াতি আবারও রেগে যায় জায়ের উপর, যে জাই আর কোনো গাড়ি পায়নি। এখন ইয়াতি এবং ধাত্রী তাদের সাথে কিভাবে যাবে? জাই একাকী সুমিরাকে সামলাতে পারবে? তার মতে সে তো এমনিতেই দায়িত্ব জ্ঞানহীন। এই নিয়ে যখন শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে তর্ক চলছিল, তখন ধাত্রী তাদেরকে এইভাবে সময় নষ্ট করতে নিষেধ করে, কেননা গতকাল থেকে সুমিরার ডেলিভারি পেন হচ্ছে, তাকে দ্রুত ডেলিভারি করানো দরকার। তাই তো আর কোনো কিছু না ভেবে জায়ের সাথেই তাকে পাঠিয়ে দেওয়া হয়। জায় তাকে ঠিকভাবে একা একা নিয়ে যেতে পারবে কিনা এই চিন্তায় ইয়াতির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাই তারা দ্রুত আরেকটা গাড়ি খোঁজার চেষ্টা করতে থাকে। এদিকে একাই প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে রওনা দেয় জায়। পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তা ধরে তারা সামনের দিকে এগোচ্ছিল। কিছু দূর যেতেই একজন লোকের সাইকেল তাদের সামনে পড়ে, যে কিনা কিছুতেই গাড়িকে সাইড দিতে চাইছিল না, যে কারণে জায় একটু রেগে যায় এবং তার সাথে চিৎকার করে, যার ফলে লোকটি সাইড দেয় ঠিকই, তবে সে রাগের মাথায় একটা দা বের করে নেয়, যেটা সাইড মিররে লক্ষ্য করে সুমিরা। এরপর বেশ খানিকক্ষণ সামনের দিকে এগোনোর পর তারা আবারও ওই সাইকেলটিকে নিজেদের সামনে দেখতে পায়, যার কাছে এসে তাদের গাড়িটি থেমে যায়। গাড়িটি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। ওই সময় সাইকেলে থাকা লোকটি সামনে দিয়ে হেঁটে আসছিল, যার হাতে ছিল একটা দা। এটা দেখে সুমিরা এবং জায় দুজনই ভয় পেয়ে যায়। তবে লোকটি তাদেরকে কিছু না বলেই পেছনে চলে যায় নিজের সাইকেলের কাছে। ফলে তারা বুঝতে পারে যে তারা এমনি এমনি ঘাবড়ে গিয়েছিল। এরই মাঝে গাড়িটিও স্টার্ট হয়ে যায়। তারা দুজন আবারও রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। কিছুদূর এগিয়েই তারা একটা জনবহুল স্থানে চলে আসে। সামনে ছিল একটা মোড়, যে মোড়ের ডান দিকে তাদের যাওয়ার কথা ছিল। তবে তারা জানতে পারে যে ডান দিকে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, যে কারণে রাস্তা এই মুহূর্তে ব্লক রয়েছে। তাই তাকে বলা হয় বাম দিক থেকে শহরের দিকে যাওয়ার জন্য।
বাম দিক থেকে যে শহরে যাওয়ার কোনো রাস্তা আছে এই ব্যাপারে নিশ্চিত ছিল না জ্যায়। তবুও আর কোনো উপায় না পেয়ে সে বাম দিক থেকেই রওনা দেয়। কিছু দূর যেতেই আচমকা তাদের গাড়ির সামনে চলে আসে একটা কালো বিড়াল, যা দেখে দ্রুত জ্যায় গাড়িটি থামিয়ে দেয়। এর ফলে সুমিরা একটু ব্যথাও পায়। এখন জ্যায় বাইরে বের হয়ে দেখার চেষ্টা করে যে বিড়ালটি গাড়ির নিচে চাপা পড়েছে কিনা। তবে সে আশেপাশে কোথাও বিড়ালের লাশ অথবা জীবিত বিড়াল দেখতে পায় না। তখনই গাড়িতে তাকিয়ে সে দেখতে পায় গাড়ির ভেতরে তার স্ত্রী নেই। তবে আসলে সুমিরা নিচের দিকে ঝুঁকেছিল বলে তাকে দেখা যাচ্ছিল না। এখন তাকে ঠিকমতোভাবে বসিয়ে গাড়িটি স্টার্ট দিতে যাবে জ্যায়, ঠিক তখনই আমরা দেখতে পাই যে এই গাড়িতে আসলে তারা দুজন নয়, বরং মাঝে আরও একজন ভয়ঙ্কর কেউ বসে আছে, যে কিনা সুমিরার পেটে হাত বুলাচ্ছে। তখনই হঠাৎ সুমিরা জ্যাকে ডেকে বলে যে তার পেটে আর ব্যথা হচ্ছে না, যা শুনে জ্যায় একটু অবাক হয়। সে জিজ্ঞাসা করে যে কেন। সুমিরা বলে যে সে জানে না, হঠাৎ করে ব্যথাটি কোথাও যেন গায়েব হয়ে গিয়েছে। জ্যায় এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না, কেননা সে জানতোই না যে এই সিচুয়েশনে কি করতে হবে। তাই তো সে চেষ্টা করতে থাকে দ্রুত সময়ের মধ্যে হসপিটালে পৌঁছানোর। এরই মাঝে গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছিল সুমিরা। ঘুম ভাঙতেই সে দেখতে পায় তারা হসপিটালে পৌঁছে গিয়েছে। তবে তার পাশে জ্যায় নেই। সে জ্যায়কে ডাকতে থাকে, তবে জ্যায় আশেপাশে কোথাও ছিল না। এমন সময় সে লক্ষ্য করে তাদের গাড়ির সামনে বাচ্চাদের একটা দোলনা রয়েছে। হঠাৎই সুমিরার ব্লিডিং হতে শুরু হয়, পেট থেকে অনেক রক্ত পড়তে থাকে, যা দেখে সে চিৎকার করতে থাকে। এমন সময় তার ঘুম ভেঙে যায় জ্যায়ের ডাকে, কেননা তারা সত্যি সত্যি হসপিটালে পৌঁছে গিয়েছিল। আর এতক্ষণ যাবৎ সুমিরা একটা ভয়ানক স্বপ্ন দেখেছে মাত্র। সুমিরা এখানে জ্যায়কে বলে যে তার যদি পেট কাটা হয়। জ্যায় তাকে সাহস জুগিয়ে বলে যে সে যেন এইসব উল্টোপাল্টা জিনিস না ভাবে এবং বেশি ভয় না পায়, সে সবসময় তার সাথে আছে। তবে সুমিরার তো মনে কিছু একটা কুডাক ছিল, সেই ব্যাপারে জ্যায়ের সাথে কথা বলার চেষ্টাও করে। তবে জ্যায় তাকে আশ্বস্ত করে যে কিছুই হবে না। একথা বলে সে সুমিরাকে নিয়ে হসপিটালের ভেতরে চলে আসে। বাইরে কেউ না থাকলেও হসপিটালের ভেতরে বেশ কয়েকজন রোগী ছিল। ঢুকতেই রিসেপশনে থাকা দুজন মহিলার হাত থেকে বেশ কয়েকটা কয়েন পড়ে যায়। তারা সেগুলো কুড়িয়ে নিচ্ছিল এবং জ্যায় তাদেরকেই দেখছিল। তখনই সুমিরা তাকে ডাক দেয়, কেননা তার পেছনে দাঁড়িয়ে ছিল একটা বাচ্চা ছেলে, যে কিনা জ্যায় না সরলে যেতে পারছিল না। এই সব কিছুতে সুমিরার যেন আরো বেশি চিন্তা বাড়ছিল। এমন সময় সেখানে একটা হুইল চেয়ার নিয়ে একজন নার্স চলে আসে। সে জ্যায়কে বলে সুমিরাকে চেয়ারে বসাতে। তবে জ্যায় তো নিজের খেয়ালে মগ্ন ছিল। সে মূলত ওই সিস্টারকে খুবই খারাপ নজরে দেখছিল, যে ব্যাপারে কিছু না জানা সুমিরা তার হুঁশ ফেরায়। আর এরপর জ্যায় তাকে চেয়ারে বসিয়ে দেয় এবং নার্সটি তাকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। জ্যায়ও তার পিছু পিছু যায়। কিছু দূর যেতেই নার্স তাদের সেখানেই অপেক্ষা করতে বলে আরেকজন লোককে নিয়ে যায় তার রুমে রাখতে। এই অসুস্থ ব্যক্তিকে নিয়ে সে যখন সেখান থেকে চলে যায়, তখন সুমিরা জ্যায়কে প্রশ্ন করে যে সে কি জানে তাকে কেন হসপিটালে নিয়ে আসা হয়েছে। জ্যায় কিছুই জানতো না এই ব্যাপারে, যেখানে কি হতে পারে, তার স্ত্রীর আসলে কি হয়েছে, এই সব ব্যাপারে জ্যায়ের কোনো ধারণাই ছিল না। তখন আমরা তাদের কথা থেকে জানতে পারি যে জ্যায় এক প্রকার বাধ্য হয়ে সুমিরাকে বিয়ে করেছিল। সে এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত ছিল না। এর মাঝে আবার সুমিরা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এই কারণেই বাধ্য হয়ে সুমিরার বাবা মাকেও জ্যায়ের সাথে বিয়ে দিতে হয়েছিল। জ্যায় একজন বেকার ছেলে হওয়ায় সুমিরার বাবা মাও এই বিয়েতে খুশি ছিল না। সুমিরা তাই জ্যায়কে প্রশ্ন করে যে সে এই বাচ্চা নিয়ে এক্সাইটেড কিনা, যার উত্তরে জ্যায় বলে যে সে এই বাচ্চার দায়িত্ব নিতে সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সে অনেক বেশি খুশি তাদের এই বাচ্চার আগমনের জন্য। সুমিরা তার কাছে প্রশ্ন করে যে বাচ্চা হওয়ার পর তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। উত্তরে জ্যায় বলে যে তারা দুজন মিলে খুব সুন্দরভাবে বাচ্চাটিকে বড় করবে, এটাই তার একমাত্র পরিকল্পনা। তারা এই নিয়ে কথা বলছিল, তখনই তিনজন নার্সকে নিয়ে সেখানে পৌঁছে যায় একজন ডক্টর। নার্স এখানে জ্যায়কে নাম ধরে ডাকলে জ্যায় একটু অবাক হয় এবং বলে সে তো তাকে নিজের নাম বলেনি, তাহলে সে কিভাবে তার নাম জানলো। তখন ওই নার্স জানায় যে সে তাদের দুজনকে কথা বলতে শুনেছিল, সেখান থেকেই সে জ্যায়ের নাম জেনেছে। এখানে ডক্টর নিজের পরিচয় দেয় যে তার নাম হলো উম্মু। উম্মু জ্যায়কে চিন্তা করতে নিষেধ করে। তারা সুমিরার ঠিকমতোভাবে খেয়াল রাখবে এবং সুমিরার ঠিকভাবে ডেলিভারি করাবে, যার জন্য তাকে প্রথমে নিয়ে যেতে হবে অপারেশন থিয়েটারে। তবে জ্যায় চাইছিল তার শাশুড়িরা আসার পর এই কাজগুলো হোক। তবে ডক্টর তাকে বলে যত দ্রুত সম্ভব সুমিরাকে এখন ডেলিভারির জন্য নিয়ে যাওয়া উচিত। ফলে জ্যায়ও আর কিছু বলতে পারে না।
সুমিরাকে নিয়ে যাওয়া হলে সুমিরা জয়কে ডাকতে থাকে। জয় তার সাথে অপারেশন থিয়েটারে যেতে চাইলে নার্স তাকে বাধা দেয় এবং বলে ডক্টর উম্মুর উপর ভরসা রাখতে। যতক্ষণে তারা এই কাজ করছে ততক্ষণে জয় গিয়ে যেন পেপার ওয়ার্ক সেরে ফেলে। রিসিপশনে তখন অন্য একজন লোক কাজ করছিল, তাই সে সেখানকার একটা বেঞ্চে বসে নিজের সময়ের অপেক্ষা করতে থাকে। সে ওই জায়গার একটা ছবি তোলে এবং ইয়াতিকে পাঠিয়ে দেয়। তবে লক্ষণীয় ব্যাপার হলো ছবিতে কিছুই বোঝা যাচ্ছিল না। কালো অন্ধকার একটা ছবি সে যেন পাঠিয়েছিল ইয়াতিকে, যে ব্যাপারটা যেন জয়ের নজরেই পড়ে না। এরই মাঝে ইয়াতি তাকে কল করে। জয় তাকে জানাতে চাইছিল যে তারা হসপিটালে পৌঁছে গিয়েছে এবং সুমিরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো এখানে কোথাও নেটওয়ার্ক ছিল না। অন্যদিকে ওই সময় আমরা অপারেশন থিয়েটারের দৃশ্য দেখতে পাই, যেখানে ডক্টর এসে প্রথমেই সুমিরাকে বলে তার হিজাবটা খুলে ফেলতে। সুমিরা তার কথা মতো ঠিক তাই করে। এদিকে ওই সময় হসপিটালের বাইরে চলে যায় জয়। সেখানে গিয়ে সে নেটওয়ার্ক খুঁজছিল, তবে আশেপাশে কোথাও নেটওয়ার্ক ছিল না। এমন সময় সেখানে একজন লোক চলে আসে। সে মনে করেছিল জয় হয়তো বা হাতের ইশারায় তাকে ডাকছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে জয় বলে সে তাকে ডাকেনি। তখন সে জিজ্ঞাসা করে যে জয় এখানে কি করছে আর এখানে দাঁড়িয়ে কেনই বা সে নেটওয়ার্ক খুঁজছে, যার উত্তরে জয় বলে যে তার স্ত্রী অসুস্থ, তাকে ডেলিভারির জন্য ভেতরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। যা শুনে লোকটি যেন চমকে ওঠে। তবে এরপর কি হয় তা আমাদেরকে দেখানো হয় না। আমরা দেখতে পাই জয় হসপিটালের ভেতরে চলে এসেছে, যেখানে সবকিছু আগের মতোই ঘটতে শুরু করে। অর্থাৎ প্রথমবার যখন জয় সুমিরাকে নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করেছিল, তখন যা যা জয়ের সামনে ঘটেছিল ওই একই ঘটনাগুলো আবারও তার সামনে ঘটতে থাকে। দুজন মহিলার হাত থেকে কয়েন পড়ে যাওয়া, একজন লোকের রিসিপশনে দাঁড়িয়ে থাকা, সেই সাথে তার পিছে এসে দাঁড়িয়ে থাকা ওই বাচ্চা ছেলেটি। এটা দেখে জয় একটু অবাক হয়, তবে সে খুব একটা গুরুত্ব না দিয়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। যেখানে একটু পরেই আমরা দেখতে পাই সবকিছু ব্যাকে যাওয়া শুরু করেছে, অর্থাৎ সময় যেন উল্টো দিকে যাচ্ছে। সবাই উল্টো উল্টো কাজ করতে করতে এক স্থানে এসে থেমে গিয়েছে। জয়ের এবার কিছুটা অদ্ভুত অনুভব হতে থাকে, তাই সে আশেপাশে দেখতে যাবে এমন সময় আবারও সবকিছু চলতে শুরু করে, অর্থাৎ সকলে নর্মালভাবেই বিহেভ করতে থাকে। এদিকে অপারেশন থিয়েটারে ডক্টর উম্মু অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন সুমিরার পানি তৃষ্ণা পেলে আমরা দেখতে পাই ওই নার্স উল্টো দিকে তাকিয়েই হঠাৎ করে একটা গ্লাস হাতে নিয়ে সুমিরার দিকে এগিয়ে দেয়। অদ্ভুত ব্যাপার হলো গ্লাসের ভেতরে এক বিন্দুও পানি ছিল না, তবে সুমিরা যেন এটা দেখতেই পায় না। সে ওই খালি গ্লাস থেকে এমনভাবে পানি পান করে যেন সেখানে পানি রয়েছে। আর এরপর তাকে আবারও শুইয়ে দেওয়া হয়, যেখানে তিনজন নার্স সহ ওই ডক্টর খুব অদ্ভুতভাবে তার পেটের দিকে তাকিয়েছিল, যেটা দেখে সুমিরার ভীষণ ভয় করতে থাকে। সে তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে জয় কোথায়। সে তার স্বামীকে তার পাশে চায় ডেলিভারির সময়ে, তবে নার্স তাকে জানায় যে জয় পেপার ওয়ার্ক করতে গিয়েছে, যার জন্য তার আসতে একটু সময় লাগবে। তবে এর মাঝেই তারা সুমিরার বাচ্চাকে বেরিয়ে নিয়ে আসবে। একথা বলেই তিনজন নার্স তার হাত চেপে ধরে এবং ডাক্তার সরাসরি তার পেটের ভেতরে হাত ঢুকিয়ে দেয়, যার ফলে চিৎকার করতে থাকে সুমিরা। তার ভীষণ কষ্ট হচ্ছিল, এদিকে অনেক বেশি ব্লিডিংও হচ্ছিল। সুমিরা এখানে অসহায়ের মতো চিৎকার করছিল। অন্যদিকে যায় তখন আর বসে থাকতে পারে না। সে উঠে চলে যায় রিসেপশনের কাছে, যেখানে সে দেখতে পায় ওই লোকটি একই জিনিস বারবার লিখছে। সেই সাথে রিসেপশনে থাকা মহিলাটিও একই কাজ বারবার করছে। সে বারবার ডাকার পরও ওই রিসেপশনে থাকা মহিলাটি তার দিকে তাকায় না। তখন জয় বলে ওঠে যে সে তার স্ত্রীর কাছে যেতে চায় এবং তার বাচ্চা ডেলিভারির সময় তাদের পাশে থাকতে চায়। যা শোনা মাত্র সকলে তার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে পড়ে। আশেপাশের সকলে দাঁড়িয়ে পড়ে এবং তার দিকেই তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে জয় একটু ঘাবড়ে যায়। তখন রিসেপশনে থাকা ওই লোকটি তাকে ধরিয়ে দেয় একটা পেপার। সেই সাথে আরো একজন লোক তার হাতে একটা পেপার দিয়ে দেয়। এই পেপারগুলোর উপর লেখা ছিল মিষ্টি রক্ত, যা দেখে জয় হতবাক হয়ে যায় এবং তাকাতেই সে দেখতে পায় এটা তো দিনের বেলা নয়, বরং রাতের বেলা এক পরিত্যক্ত হসপিটাল। মুহূর্তের মধ্যে পুরো হসপিটালের চেহারা বদলে গিয়েছিল। সে সেখানে এক পেতনির হাসির শব্দ শুনতে পায়, যে কিনা তার সামনেই দাঁড়িয়েছিল এবং মুহূর্তের মধ্যে সে সেখান থেকে উড়াল দেয়। যা দেখে যায় আরো বেশি ঘাবড়ে যায় এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে। সে দৌড়ে চলে যায় অপারেশন থিয়েটারের দিকে, যেখানে ওই নার্স এবং ডক্টর খুবই ভয়ানকভাবে সুমিরাকে চিৎকার করতে নিষেধ করছিল। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সুমিরা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে কিছু সময়ের মধ্যেই সেখানে দৌড়ে চলে আসে যায়।
তবে ভেতরে প্রবেশ করেই যাই দেখতে পাই ওটির ভেতরে তো কেউই নেই, শুধুমাত্র পড়ে আছে সুমিরার হিজাব। সে সেটা তুলতে যাবে এমন সময় কিছু গাছের শেকড় তার দিকে এগিয়ে আসে। মুহূর্তের মধ্যে দেখা যায় সে কোনো হসপিটালের ভেতর নয়, বরং গহীন জঙ্গলের ভেতরে রয়েছে। সে এখানে পাগলের মতো তার স্ত্রী অর্থাৎ সুমিরাকে খুঁজতে থাকে। ওই সময় আমরা সুমিরাকে দেখতে পাই, যে কিনা তখনও পর্যন্ত নিজের সামনে নার্স এবং ডক্টরকে দেখতে পারছিল, যারা কিনা অদ্ভুত এক মন্ত্র পড়ছিল। মন্ত্রের মাঝখানেই সুমিরার কানে ভেসে আসছিল জয়ের ডাক। এই ডাক শুনতে শুনতেই সুমিরা চোখ মেলে এবং দেখতে পায় আশেপাশে পুরোটাই অন্ধকার, তার আশেপাশে কেউই নেই। এদিকে তার অনেকটা ব্লিডিংও হয়ে গিয়েছে, শুধুমাত্র শোনা যাচ্ছিল জয়ের কণ্ঠে তার নাম ধরে ডাক। তাই তো সুমিরা কোনো মতে কষ্টে হসপিটালের বেড থেকে উঠে বসে এবং হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, যাতে করে সে জয়ের কাছে যেতে পারে। তার হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও ওই রুম থেকে বের হয়ে সে কিছু দূর এসেই থমকে দাঁড়ায়, কেননা সামনে দিয়ে সে ওই অসুস্থ ব্যক্তিকে এগিয়ে আসতে দেখতে পায়, যাকে সেইখানে আসার পর ওই নার্সের সাথে দেখেছিল। সে ভয়ে নিজের মুখ দেওয়ালের দিকে ঘুরিয়ে রাখে। অনেক কষ্ট হলেও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এবং ওই লোকটি যখনই তাকে ক্রস করে সামনের দিকে চলে যায় তখনই সে এক দৌড় দেয়। আমরা দেখতে পাই ওই অসুস্থ লোকটির ভয়ঙ্কর রূপ, অর্থাৎ সেও কোনো সাধারণ মানুষ নয়, হয়তোবা সে কোনো প্রেতাত্মা অথবা কোনো জিন। এদিকে জায়া তখনও পর্যন্ত জঙ্গলের ভেতর দিয়ে সুমিরাকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎই সেখানে আমরা ওই বাচ্চার আত্মাটিকেও দেখতে পাই, অথবা কোনো জিন যে কিনা রোগীর রূপ নিয়ে ওই হসপিটালে ছিল। ওই জিন এখানে জায়কে বিরক্ত করতে থাকে। অন্যদিকে হসপিটালের ভেতরে ফেসে গিয়েছিল সুমিরা। সে যেদিক থেকেই দৌড়ে বেরোনোর চেষ্টা করুক না কেন, সে আবারও ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল। এমন সময় সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে হসপিটালের ওই ডক্টর, যে কিনা ভয়ানকভাবে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে এবার সুমিরা আরো বেশি ভয় পেয়ে যায় এবং দৌড়ে বেরিয়ে আসে হসপিটাল থেকে। আমরা দেখতে পাই সে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে, অথচ সে দেখতে পাচ্ছিল সে তখনও পর্যন্ত হসপিটালের ভেতরেই দৌড়াদৌড়ি করছে, অর্থাৎ বাস্তব জগতে তার যেন হুঁশই ছিল না। এদিকে জায়া কোনো মতে ওই জিন থেকে নিজের পিছু ছাড়িয়ে তার স্ত্রী অর্থাৎ সুমিরাকে খুঁজতে আরম্ভ করে। সে গাছের সাথে একটা কাঠি দিয়ে শব্দ করছিল এবং সুমিরাকে ডাকছিল, যাতে করে এই শব্দের সাহায্যে সুমিরা তার দিকে আসতে পারে। তবে সুমিরা তো ওই জঙ্গলের ভেতর দিয়ে বেহুশ অবস্থায় কোনো একদিকে হেঁটে যাচ্ছিল, তার যেন হুঁশ জ্ঞান কোনো কিছুই ছিল না। এদিকে যাই চিৎকার করে সুমিরাকে ডাকছিল। এমন সময় সে সুমিরার কণ্ঠের ডাক শুনতে পায় এবং উপরে তাকাতেই হতবাক হয়ে যায়, কেননা গাছের উপর সুমিরা অজ্ঞান অবস্থায় ছিল, যা দেখে যাই আরো বেশি চিন্তায় পড়ে যায়। সে সুমিরাকে নামানোর জন্য গাছের উপর ওঠার জন্য চেষ্টা করতে থাকে, তবে অনেক চেষ্টার পরও সে গাছে উঠতে পারছিল না। এমন সময় সে লক্ষ্য করে গাছের উপর এই মুহূর্তে সুমিরা নেই, যা দেখে যাই আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। সে গাছ থেকে নেমে চিৎকার করে সুমিরাকে ডাকতে থাকে। আচমকাই সুমিরা তার সামনে চলে আসে এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তাকে এই অবস্থায় দেখে যাই অনেক বেশি ভেঙে পড়েছিল। সে সুমিরার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল এবং হাউমাউ করে কাঁদছিল তাকে ধরে। যাই কোনো মতে নিজেকে শক্ত করে এবং সুমিরাকে কোলে তুলে নেয়, আর এরপর ওই জঙ্গল থেকে বের হয়ে আসার চেষ্টা করতে থাকে। তবে যেদিকেই সে যাচ্ছিল নতুন কোনো বিপদ তার সামনে দাঁড়িয়েছিল। সে প্রথমেই দেখতে পায় তার পথ আটকে দাঁড়িয়ে আছে এক ভয়ানক সাপ। ফেনাতলা এই সাপ দেখে সে অনেকটা ভয় পেয়ে যায় এবং অন্যদিকে যেতে শুরু করে। তবে ওই দিকে তো হাওয়ায় ভেসেছিল অসংখ্য পেত্নী, যা দেখে সে ভয় পেয়ে অন্যদিকে যেতে শুরু করলে সে তার সামনে জ্বলজ্বল করে জ্বলতে থাকা 3 জোড়া ভয়ানক চোখ দেখতে পায়, যারা কিনা জায়কে বলতে থাকে যে সে যেন সুমিরাকে এখানে ফেলে একাই এই জঙ্গল থেকে বেরিয়ে যায়। তাদের কাজ এখনো শেষ হয়নি, তাই নিজের ভালো চাইলে সুমিরাকে নিয়ে যাওয়ার কথা যেন যাই ভাবেই না। তারা বলতে থাকে এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, সে যেন নিজের নাজায়েজ সন্তানকে তাদের হাতে তুলে দেয়। তবে জ্যায় এই কথা শোনে না, সে ঠিকই সুমিরাকে কোলে করে নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। তখন পেতনির দল তার সামনে এসে বলে তাদের হাতে সুমিরাকে তুলে দিতে। তাদের কারণেই তো সুমিরা এতক্ষণ যাবৎ এই জঙ্গলে থেকেও বেঁচে আছে, তারাই এতক্ষণ যাবৎ সুমিরাকে বাঁচিয়ে রেখেছে। জ্যায় বুঝতে পারছিল না যে সে কোন দিকে যাবে, কেননা সব দিক থেকে তাকে ঘেরাও করে রেখেছিল এই জঙ্গলের ভয়ানক সব ক্রিয়েচার। এরই মাঝে সে দূরে সুমিরার বাবাকে দেখতে পায়, যাকে দেখে সে সেদিকেই এগিয়ে যেতে শুরু করে এবং তাকে ডাকতে থাকে।
এমন সময় সে দেখতে পায় পাশ থেকে একটা গাড়ি এসেছে, অর্থাৎ সে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল। হতে পারে সুমিরার বাবা যেহেতু আজ 40 ছিল, তাই তার আত্মা এসেছিল আপনজনদের সাথে দেখা করতে, যেখানে সে সুমিরার জীবন বাঁচিয়েছিল, যাতে করে যায় তাকে নিয়ে ওই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে। রাস্তা খুঁজে পেয়ে চায় যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে সুমিরার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখনই সে লক্ষ্য করে কিছুটা দূরে তাদের গাড়ি দাঁড়ানো এবং সেখানে তাদের আত্মীয় স্বজন তাদেরকে খুঁজছে। সে হাজারবার ডাকার চেষ্টা করলেও যেন তার গলা থেকে কোনো স্বর বের হচ্ছিল না। এমনই এক পর্যায়ে ইয়াতি সেদিকে টর্চ মারতেই তাকে দেখতে পায় এবং দৌড়ে চলে আসে নিজের মেয়ের কাছে। তারা একটা গাড়ি নিয়ে এসেছিল। তারা কোনো মতে সুমিরাকে তুলে নিয়ে ওই গাড়িতে শুইয়ে দেয়, যেখানে তারা সুমিরার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর ফাইনালি সুমিরার জ্ঞানও ফিরে আসে। জ্ঞান ফিরতেই তার ডেলিভারি পেন শুরু হয়ে যায়, যা দেখে সকলে তাকে ডেলিভারি করানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে মনে হয় যে সত্যি বাচ্চার ডেলিভারি হয়ে গিয়েছে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। তবে ধাত্রী হাত দিতেই দেখতে পায় সেখানে কোনো বাচ্চা নেই, শুধুমাত্র আছে রক্ত। এর মানে হলো সত্যিই ওই জঙ্গল বাচ্চাটিকে খেয়ে নিয়েছিল। সুমিরা এখানে ইয়াতিকে জিজ্ঞাসা করতে থাকে যে তার বাচ্চা কেমন আছে, তার বাচ্চাকে তার কোলে দিতে। সে তার বাচ্চাকে দেখতে চায়, তবে এর কোনো উত্তর তার পরিবারের কেউ দিতে পারে না, কেননা তার বাচ্চা তো গায়েব হয়ে গিয়েছিল। এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়। এবার শুরু হয় এই মুভির দ্বিতীয় গল্প। গল্পটির নাম ছিল কেমাতিয়ান, অর্থাৎ মৃত্যু। আমরা ইন্দোনেশিয়ার এক বাড়ির দৃশ্য দেখতে পাই, যে বাড়িতে নূর নামের এক মেয়েকে দেখা যায় যে কিনা শরবত বানাচ্ছিল। নূরের পুরো মুখে ছিল ব্রণের দাগ। তার মায়ের সৌন্দর্যের অনেক চর্চা হলেও নূর একদমই সুন্দর ছিল না। গ্রামের কিছু মানুষদের কথা থেকে আমরা এটা জানতে পারি। মূলত নূরের বাড়িতে দোয়া অনুষ্ঠান হচ্ছিল। নূরের মায়ের অবস্থা বেশ মুমূর্ষ। সে অনেক দিন ধরে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, তবে তার কিছুতেই মৃত্যু হচ্ছে না। আর এই কারণেই আত্মীয় স্বজন এবং গ্রামের সকলে এসে তার জন্য সূরা ইয়াসিন পাঠ করছে, যাতে করে মহান আল্লাহ তাআলা যে কোনো একটা সিদ্ধান্ত শোনায়। বেঁচে গেলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন, না বাঁচলে মহান আল্লাহ তাআলা যেন তাকে কষ্ট না দিয়ে নিয়ে নেন। এই দোয়াই তারা সকলে করছিল। তাই তো সকলকে শরবত দিয়ে নূর চলে যায় তার মায়ের ঘরে, যেখানে তার মায়ের পাশে বসেছিল তার বাবা। নূর এখানে তার বাবাকে প্রশ্ন করে যে তার বাবাও কি। এটুকু প্রশ্ন করা মাত্রই তার বাবা উত্তরে বলে না, শুধুমাত্র নূরের মাই এই কাজটি করেছিল। এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাদেরকে না খেয়ে মরতে হতো। এই সব কিছুর জন্য সে নিজেকেই দায়ী করে। নূরও এই কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এখানে তারা কিসের ব্যাপারে বলছিল তা আমরা বুঝতে পারি না, তবে সেখানে একটা ছবি দেখা যায়, যে ছবিটি ছিল নূরের মায়ের। ছবিতে নূরের মা ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নর্তকীদের পোশাক পরা ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বাপাককে দেখতে পাই। বাপাক হলো নূরের ভাই, যে কিনা গাড়িতে করে পাহাড়ি এক জঙ্গলের কাছে গিয়ে পৌঁছায়। আর এরপর ওই জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎই তার মনে হয় পেছনে যেন কেউ তাকে ফলো করছে, তবে সে দেখতে পায় পেছনে কেউই নেই। এটা দেখে সে আবারও সামনের দিকে এগোতে থাকে। সে কোনো এক ঠিকানা দেখে সেই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল। এদিকে মাকে ইস্তেগফার পড়ানোর চেষ্টা করছিল নূর। তবে ভয়ানক ব্যাপার হলো এত চেষ্টা করার পরও নূরের মায়ের মুখ থেকে ইস্তেগফার বেরই হচ্ছিল না। সে কোনোভাবে আল্লাহর কোনো কালাম উচ্চারণ করতেই পারছিল না, এমনকি আস্তাগফিরুল্লাহও না। ওই সময় আমরা দেখতে পাই নূরের মায়ের গলার কাছে ছিল একটা বিশেষ চিহ্ন। এভাবেই সন্ধ্যা নেমে আসে। দেখা যায় বাপাক ওই জঙ্গলের ভেতরে থাকা একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছেছে। বাড়ির সামনে পৌঁছাতেই সে সেখানে একজন লোককে দেখতে পায়। এই লোকটি তাকে ভেতরে নিয়ে যায়। আর এই জিনিসটা যেন দূর থেকে নূরের মা অনুভব করতে পারে। সে ছটফট করতে থাকে এবং নূরকে কিছু একটা বলার চেষ্টা করতে থাকে, তবে সে কিছুই বলতে পারছিল না। তার মাকে এরকম কষ্ট পেতে দেখে নূর তার বাবার কাছে জিজ্ঞাসা করে যে তাদের মা তাকে কি বলার চেষ্টা করছে, তবে তার বাবা তার এই কথায় যেন কোনো রকম গুরুত্বই দেয় না। আমরা বুঝতে পারি নূরের মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল, আর তার এই মৃত্যু যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছিল না তার দুই ছেলে মেয়ে। এদিকে ছেলে বাপাককে আমরা দেখতে পাই, যে কিনা ওই বাড়ির ভেতরে বসেছিল। তার সামনে ছিল ওই লোকটি যে কিনা বাড়ির বাইরে তাকে দেখেছিল। লোকটি এখানে বাপাকের কাছে জানতে চায় যে সে এখানে কিভাবে এলো। তখন বাপাক বলে যে তার বাবা তাকে এই জায়গার অ্যাড্রেস দিয়েছিল। মূলত তার বাবা একবার তার মাকে নিয়ে এসেছিল এখানে।
তার মায়ের যখন 30 বছর বয়স ছিল তখন তার মধ্যে একটা সৌন্দর্যের সুই ফোটানো হয়েছিল। এটা কালো জাদুর একটা অংশ ছিল, যে কালো জাদু করেছিল এই বাড়িতে থাকা তালিমান নামের একজন লোক। এখন ওই সুচ বা কালো জাদু যেটাই বলা হোক না কেন, ওইটার কারণে তার মা মৃত্যুশয্যায় থেকেও মৃত্যুবরণ করতে পারছে না। তাই তারা চাইছিল এই কালো জাদু শেষ করে তার ভেতর থেকে ওই সুচটা বের করতে, যাতে করে তার মা শান্তিতে মরতে পারে, তাকে দীর্ঘ সময় ধরে এই মৃত্যু যন্ত্রণা আর যাতে ভোগ করতে না হয়। যা শুনে লোকটি বলে তালিমান ছিল তার বাবা, তার নাম দাউদ, আর তালিমান মারা গিয়েছে। তালিমান বেঁচে থাকলেও সে তাকে সাহায্য করতে পারত, তবে বাবাকে এখানে তার কাছে আকুতি মিনতি করতে থাকে এবং তাকে অনুরোধ করতে থাকে তার মাকে সাহায্য করার জন্য। ফলে দাউদও তাকে না বলতে পারে না। সে তখনই শুরু করে দেয় ওই রিচুয়াল, যার মাধ্যমে ওই নিডল নূরের মায়ের শরীর থেকে বেরিয়ে আসবে, সেই সাথে ওই জিনও, যাকে স্থাপন করা হয়েছিল 30 বছর বয়সে তার মায়ের ভেতরে, যাতে করে তার সৌন্দর্য দিয়ে সে মানুষজনকে মুগ্ধ করতে পারে এবং নাচ গানের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারে। মূলত এই সব কিছুর পেছনে ছিল নূরের বাবার হাত। সেই তার স্ত্রীকে দিয়ে এই সব কিছু করিয়েছিল, যার ভুক্তভোগী এখন তার পুরো পরিবার। এখন দাউদ রিচুয়াল শুরু করে দেয়। রিচুয়াল চলাকালীন আমরা দেখতে পাই ছটফট করতে শুরু করেছে নূরের মা। তার কষ্ট দেখে মনে হচ্ছিল যে তার শরীর ছেড়ে এখনই হয়তোবা তার আত্মাটি বেরিয়ে যাবে। তার এই কষ্ট দেখে নূরও ছটফট করতে থাকে এবং তার মাকে সামলানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে নিজের মতো করে চেষ্টা করতে থাকে দাউদ। এক পর্যায়ে মনে হচ্ছিল যে সে তার এই চেষ্টায় সফল হবে, তবে হঠাৎই কিছু একটা হয়ে যায়। দাউদ নিজেই নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে ছটফট করতে থাকা নূরের মাও স্বাভাবিক হয়ে যায়। তখনও তার নিঃশ্বাস চলছিল, যা দেখে নূর বুঝতে পারে না যে কি হলো, বাপাক আদৌ সফল হয়েছে কিনা। তখনই বাপাক তাকে কল করে এবং তাকে সরি বলে, কেননা সে তার উদ্দেশ্যে সফল হয়নি। সে তার মাকে ওই কালো জাদুর হাত থেকে বাঁচাতে পারেনি, তার ভেতর থেকে ওই নিডল বের করতে পারেনি। যেটা শোনার পর নূরও অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। সে বাপাককে বলে যে সে যেন এই ব্যাপারে আর কোনো রকম চিন্তা না করে, সে তাদের মায়ের ব্যবস্থা করছে যেমনটি তারা ঠিক করেছিল। একথা বলে সে ফোনটি কেটে দেয়। বাপাকও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর এরপর নূর এগিয়ে আসে তার মায়ের কাছে, যার শ্বাস প্রশ্বাস তখনও চলছিল। মায়ের পাশে বসে নূর তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তার মুখের উপর বালিশ দিয়ে তার দম বন্ধ করে সেখানেই তার মাকে মেরে ফেলে। এই পুরো ঘটনাটি তার বাবার সামনেই ঘটছিল। নূরের বাবা এই ঘটনাটি তাকিয়ে তাকিয়ে দেখছিল। সে তাকে আটকানোর চেষ্টা করে না। দৃশ্য চলে যায় বাপাকের কাছে। দাউদের তখন জ্ঞান ফিরে এসেছিল। দাউদ এখানে বাপাকের কাছে ক্ষমা চায়, কেননা সে তাকে সাহায্য করতে পারেনি। সে তার আপ্রাণ চেষ্টা করেছে, তবে সে বিফল হয়েছে। বাপাক বলে যে সে যেন এই ব্যাপারে চিন্তা না করে, তারা এর কোনো সলিউশন বের করে নিয়েছে। যা শুনে দাউদ একটু ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে তারা আবার তার মাকে মেরে ফেলার পরিকল্পনা করেনি তো। যা শুনে বাপাকও একটু অবাক হয়ে যায় এবং এর কারণ জিজ্ঞাসা করে। দাউদ বলে যে তার বাবা তো জানে, তাদের বাবা তাদেরকে কিছু বলেনি। তখনই দৃশ্য চলে যায় বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই নূরের বাবা তাদের মায়ের লাশের সামনে বসে আছে। তার মধ্যে বিন্দুমাত্র কোনো কিছুর আফসোস নেই। নূর বাইরে গিয়ে হাত মুখ ধুচ্ছিল, তখনই সে লক্ষ্য করে তার গলায়ও ওই একই চিহ্ন হয়ে গিয়েছে যা তাদের মায়ের গলায় ছিল। সেই সাথে অবাক করা বিষয় হলো নূরের মুখের সকল ব্রণের দাগ উঠে গিয়েছিল, তার ত্বক সুন্দর হয়ে গিয়েছিল, সে নিজেও তার মায়ের মতোই সুন্দর হয়ে উঠেছিল। দৃশ্য চলে আসে দাউদের কাছে। সে বাপাককে জানায় যে যদি এই কালো জাদু করা ব্যক্তিকে কেউ হত্যা করে তাহলে এই কালো জাদু ট্রান্সফার হয়ে চলে যাবে ওই ব্যক্তির শরীরে। আর যেহেতু নূরই নিজের মাকে খুন করেছিল, তাই এবার ওই জিন ঢুকে পড়েছিল নূরের ভেতরে। যেহেতু এটা একটা চার্ম নিডল ছিল, তাই নূরের সৌন্দর্য বেড়ে গিয়েছিল, সে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। আর এটাই হয়তোবা চাইছিল তাদের বাবা। এ কারণেই সে নূরকে তখন আটকায়নি। হয়তোবা সেই বয়সে এসে এখন নূরকে দিয়ে ওই নাচ করিয়ে খেতে চাইছে, যেমনটি সে নিজের স্ত্রীর ক্ষেত্রে করেছিল। এই পুরো ঘটনাটি বোঝার পর বাপাক একদমই হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে যা কিছু তার মায়ের সাথে ঘটেছে, ওই একই জিনিস এখন তার বোনের সাথেও ঘটতে চলেছে। ফলে সে একেবারেই হতাশ হয়ে পড়ে। অন্যদিকে তখনও নূর নিজের গলার ওই চিহ্নটি ওঠানোর চেষ্টা করছিল। ওই সময় ঠিক তার পেছনে আমরা ওই জিনকে দেখতে পাই।
যে কিনা অদ্ভুত কণ্ঠে গান গাইতে থাকে। এরপর নূর ভেতরে যায় এবং সকলকে উদ্দেশ্য করে জানায় যে তাদের মা শান্তিপূর্ণভাবে এই পৃথিবী ত্যাগ করেছে, তাই তারা যেন তার রুহের জন্য দোয়া করে। এই কথা বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকে। আর তার এই ভয়ঙ্কর স্মাইলের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই মুভিতে দেখানো দুটো গল্পই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ভ্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান তাহলে আমার ভ্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইফ ভ্লগ আপলোড করি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।